ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য মডেল সেট নাম্বার 11। এই 11 নম্বর যে মডেল সেটটি আলোচনা করা হচ্ছে এটি রায় ও মার্টিনের বই থেকে সংগ্রহ করা। তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে মিলিয়ে বুঝে নিতে পারো, বা যাদের কাছে নেই তারা এটা দেখে রপ্ত করতে পারো বা বুঝতে পারো। এই যে সেটগুলো আলোচনা করা হচ্ছে এই সেটগুলোতে কমন আসতে শুরু করেছে এবং অনেক নতুন ধরনের প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এর মধ্যে ডায়াগ্রাম, স্তম্ভ, চার্ট, বিবৃতি, এইসব এমসিকিউর যে ধরন সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, যত দেখবে ততই কিন্তু মনে থাকবে। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, চলো দেখি প্রথম কোশ্চেন কি রয়েছে। ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা স্বাক্ষরিত করেছিল কোন দেশ? সমাজতান্ত্রিক জোটের মধ্যে এই ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়নের অনুগামী যে সমস্ত রাষ্ট্রগুলি ছিল তারা নিজেদের মধ্যে 1955 খ্রিস্টাব্দে একটি সামরিক জোট তৈরি করে, যেটার নাম ছিল ওয়ারেস চুক্তি। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি। জোট নিরপেক্ষ আন্দোলনকে ন্যাম বলে, NAM। তাহলে এর একটি অপরিহার্য নীতি কি? এর একটি অপরিহার্য নীতি হচ্ছে হস্তক্ষেপ না করা। মানে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্তর্ভুক্ত যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা একে অপরের রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এটাই জোট নিরপেক্ষ আন্দোলনের একটি নীতি। ঠান্ডা লড়াইয়ের সময়কালে গড়ে ওঠা সংগঠনগুলিকে ক্রম অনুসারে সাজাও। তাহলে এখানে কয়েকটা সংগঠনের নাম দেওয়া আছে, সেই সংগঠনগুলোর সাল অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। তাহলে দেখি পরপর কি রয়েছে। ন্যাটো 1949 সাল, সিয়াটো 1954 সাল, কমিনফর্ম 1947 সাল, সেন্ট্রো 1955 সাল। তোমরা একটু খাতায় টুকে নেবে, তারপর এগুলোকে সাজাবে। তাহলে দেখি এদের মধ্যে প্রথম কোন সংগঠনটি গড়ে উঠেছিল। কমিনফর্ম 1947, ন্যাটো 1949, সিয়াটো 1954, সেন্ট্রো 1955। তাহলে অপশান বি এর উত্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে দুটি পরস্পর বিরোধী জোটের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটি জোট ছিল। সেই দুটি জোট পরস্পর বিরোধী একটি একটি করে সামরিক জোট তৈরি করে। সেই জোটটার নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়ন ওয়ারশো প্যাক্ট তৈরি করেছিল। তাহলে অপশান বি অ্যান্সার। এই ন্যাটো আর ওয়ারশো এই দুটো কিন্তু সামরিক জোট। ন্যাটো পুঁজিবাদী রাষ্ট্রগুলির সামরিক জোট, ওয়ারশো সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির সামরিক জোট। আন্তর্জাতিক রাজনীতিতে দুইয়ের অধিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে যেই পরিস্থিতিতে তাকে কি বলে? তাহলে কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। দুইয়ের অধিক, যখন দুটি রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কেন্দ্রীভূত থাকতো তখন তাকে বলা হতো দ্বিমেরুকরণ। সোভিয়েত ইউনিয়ন পতনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল, তখন তাকে বলা হতো একমেরুতা। কিন্তু এখানে কোশ্চেনটা আছে দুইয়ের অধিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তাহলে এটা হবে বহু মেরুতা। ঠান্ডা লড়াইয়ের অবসানের পর তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু দেশ নিজের ক্ষমতা প্রদর্শন করতে শুরু করে। এই জন্য শুধু আমেরিকা নয়, অনেক রাষ্ট্রই আছে যারা কিন্তু বিশ্ব রাজনীতিতে নিজেদের ক্ষমতাকে জাহির করতে পেরেছে। এই জন্য এই কোশ্চেনটার অ্যান্সার হবে বহু মেরুতা। কোন ঘটনার পরে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটে? অপশানগুলো দেখবে, এখানে শুধু অ্যান্সারটাই আলোচনা করছি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর, সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটে। তারপরেই এক মেরুকেন্দ্রিক রাজনীতির সূচনা হয়, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের হাতে ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত নন
জোট নিরপেক্ষ আন্দোলনের যে নেতাগণ ছিলেন তাদের মধ্যে যুক্ত নয় কে? অপশানগুলো দেখবে। অপশান ডি, চার্চিল। এই চার্চিল কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। উইনস্টন চার্চিল ইনি জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, কিন্তু অন্যান্যরা নেহেরু, টিটো, নাসের এরা জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। এরা হলেন তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রনেতা। এইখানে একটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ ক এর সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে। এখানে স্তম্ভ কতে আছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন, জোট নিরপেক্ষ আন্দোলনের দ্বিতীয় সম্মেলন, জোট নিরপেক্ষ আন্দোলনের তৃতীয় সম্মেলন এবং জোট নিরপেক্ষ আন্দোলনের চতুর্থ সম্মেলন। তাহলে এগুলোকে আমাদের ক্রমান্বয়ে সাজাতে হবে পরপর। আমরা জেনেছি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়েছিল বেলগ্রেড। তাহলে 1B কোথায় আছে একটু দেখে নিই অপশানগুলো থেকে। 1B রয়েছে শুধুমাত্র সি এর দাগের অপশানে। তাহলে ওটাই কিন্তু অ্যান্সার হওয়ার কথা, আর কোনো জায়গাতেই কিন্তু নেই। এভাবেও কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা দিতে পারো। তোমরা দেখে নাও বিষয়গুলোকে আলোচনা করা হচ্ছে বা সাজিয়ে দেওয়া হচ্ছে। প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন বেলগ্রেড, দ্বিতীয় জোট নিরপেক্ষ আন্দোলন কায়রো, তৃতীয় জোট নিরপেক্ষ আন্দোলন লুসাকা, চতুর্থ জোট নিরপেক্ষ আন্দোলন আলজিয়াস। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের অপশানটা বা কোনটা অ্যান্সার। যদিও আমরা আগে বললাম সি এর দাগের অপশানটাই কিন্তু অ্যান্সার। সম্মিলিত জাতিপুঞ্জের সূচনাকালে সদস্য সংখ্যা কত ছিল? সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, শেষ যে সম্মেলনটি সান ফ্রান্সিসকো সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত ছিল 50টি দেশ। কিন্তু যখন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর করা হয় তখন 51টি দেশ এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল। তাহলে অ্যান্সার বি এটা, সম্মিলিত জাতিপুঞ্জের সূচনাকালে সদস্য সংখ্যা ছিল 51। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে শূন্যস্থান টি উদ্দেশ্যের উল্লেখ করা হয়েছে। আমরা অনেক সেটে আলোচনা করে এসেছি সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উদ্দেশ্য বা লক্ষ্য কয়টি রয়েছে? 4টি, যেটা সনদের 1 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। পরে একটা বিবৃতি আছে, বিবৃতি এ, কারণ আর। সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়, এটা ঠিক। কারণে আছে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র 5 জন প্রতিনিধি প্রেরণ করতে পারে, এটাও ঠিক। কিন্তু এখানে দেখো বিবৃতি এ এবং কারণ আর দুটো কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়, ঠিক আছে, কিন্তু সাধারণ সভায় যে প্রতিটি রাষ্ট্র থেকে 5 জন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে এটা কিন্তু বিবৃতি এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার হবে বি, এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের অধিকার আছে, বা নিরাপত্তা পরিষদের নিম্নোক্ত অপশানগুলোর মধ্যে কার ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে? তোমরা সকলেই জানো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মানে পঞ্চপ্রধান যাদের বলা হয় তারাই কিন্তু ভেটো প্রয়োগ করতে পারে। তাহলে অপশানগুলোর মধ্যে ফ্রান্স অ্যান্সার। নিরাপত্তা পরিষদের যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে তার মধ্যে কিন্তু এখানে অপশানে ফ্রান্স রয়েছে। তাহলে পঞ্চপ্রধান রাষ্ট্রগুলো কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চীন। এই 5টি রাষ্ট্র কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। জাতিপুঞ্জের কোন মহাসচিব সুয়েজ সংকট ও কঙ্গো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তাহলে আমাদেরকে বিষয়টা জানতে হবে সুয়েজ সংকট, কঙ্গো সমস্যা কত সালে হয়েছিল, এবং তার সঙ্গে আমাদের জানতে হবে এইখানে নিচে যে অপশানগুলো দেওয়া আছে মানে মহাসচিবের নামগুলি দেওয়া আছে
সেই মহাসচিবের কার্যকালের সময়টা কখন, এটা আমাদেরকে ম্যাচ করাতে হবে, তাহলেই আমরা এর অ্যান্সার পাব। তাহলে সুয়েজ সংকট হয়েছিল 1956 সালে এবং কঙ্গো সমস্যা দেখা দিয়েছিল 1961 সাল থেকে 1965 সাল পর্যন্ত। তাহলে এই সময়ে কোন মহাসচিব ক্ষমতায় ছিলেন? এই সময় মহাসচিব ড্যাগ হ্যামারশিল্ড ক্ষমতাতে ছিলেন। ড্যাগ হ্যামারশিল্ড 1953 সাল থেকে 1961 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 1961 সালে আবার ক্ষমতায় এসেছিলেন উথান্ড, কিন্তু এখানে অপশানে নেই। এই উথান্ডের সময় কিন্তু কঙ্গো সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছিল। তাহলে এখানের অ্যান্সার অপশান এ। 1948 খ্রিস্টাব্দ থেকে 2013 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপের সংখ্যা কয়টি ছিল? 67টি। মানে ওই সময়কালে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ 67টি 67 শান্তিরক্ষামূলক কার্যকলাপ করেছিল। নিরাপত্তা পরিষদের কাজ কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা। সেই উদ্দেশ্যেই বিভিন্ন রাষ্ট্রে যে গৃহযুদ্ধ হোক বা শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা হোক, যে কোনোভাবে হোক, শান্তি বজায় রাখাই নিরাপত্তা পরিষদের কাজ। আর সেটা করতে গিয়ে 2013 সাল পর্যন্ত 67টি শান্তিরক্ষামূলক কাজ করেছে সম্মিলিত জাতিপুঞ্জ। ইউনেস্কো সম্পর্কে সঠিক বিবৃতিটি হলো, তাহলে এখানে বিবৃতি কয়েকটা দেওয়া আছে, প্রতিটা বিবৃতি আমাদেরকে ভালো করে পড়তে হবে। বিবৃতি 1, ইউনেস্কো এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা ঠিক। বিবৃতি 2তে আছে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে 1945 খ্রিস্টাব্দে। এটাও ঠিক। বিবৃতি 3তে আছে ব্রেটেন উড সম্মেলনের মাধ্যমে ইউনেস্কো গঠনের প্রস্তাব গৃহীত হয়। এটা ভুল। ব্রেটেন উড সম্মেলনে আন্তর্জাতিক যে অর্থ ভাণ্ডার বা অর্থ বিষয়ক যে সংগঠনগুলি তৈরি করা হয়েছিল, তাহলে বিবৃতি 3 ভুল। বিবৃতি 4এ আছে ইউনেস্কো এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 5। এটা কিন্তু ভুল। ইউনেস্কোর সদস্য রাষ্ট্রের সংখ্যা 198। তাহলে বিবৃতি 1, 2 ঠিক, বিবৃতি 3, 4 ভুল। কোন অপশানে আছে দেখো। অপশান এ। কোন সম্মেলনের মাধ্যমে IMF তৈরি হয়? IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে এটা একটা অর্থনৈতিক সংস্থা। তাহলে এই অর্থনৈতিক সংস্থাটা কোন সম্মেলনে গঠন করা হয়েছিল? দেখো অপশানটা রয়েছে ব্রেটেন উড সম্মেলন। আগের কোশ্চেনটাতেই আমরা আলোচনা করলাম ব্রেটেন উড সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অর্থ সংক্রান্ত অনেক সংগঠন তৈরি করা হয়েছিল। ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? জাতীয় স্বার্থের ভিত্তিতে। একটা রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তখনই তৈরি করবে যখন তার নিজের স্বার্থ আসবে, যেমনটা আমরা করি। তাহলে কোন রাষ্ট্রের সঙ্গে স্বার্থ শেষ হয়ে গেলে তখন চেষ্টা করবে কি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। তাহলে ঐতিহ্যগত নিরাপত্তা মানে প্রাচীন অনেকদিন আগে করা যে নিরাপত্তাটা, সেটা কিন্তু বারবার নিজের রাষ্ট্রের স্বার্থের কথা ভেবেই পরিবর্তন করা হতো। তাহলে এখানে অপশান সি জাতীয় স্বার্থ অ্যান্সার হবে। মানব নিরাপত্তার ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে কখন? আমরা যখন চ্যাপ্টার অনুযায়ী MCQ আলোচনাগুলো দেখেছিলাম, তখন আমরা জেনেছিলাম যে মানব নিরাপত্তার বিষয়টি প্রথম ঠান্ডা লড়াই শেষ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করতে শুরু করে। তাহলে এখানে ঠান্ডা লড়াইয়ের পরে দুটি অপশান রয়েছে, এ আর বি। এইখানে অপশান হবে 1994 খ্রিস্টাব্দ। এই 1994 খ্রিস্টাব্দের সময়কাল থেকে আনুষ্ঠানিকভাবে মানব নিরাপত্তার বিষয়টি প্রথম উঠে আসে বা বিস্তারিত আলোচনা শুরু হয়। বিশ্বায়িত সন্ত্রাসবাদের নতুন সংযোজন কোনটি? আমরা সন্ত্রাসবাদ সম্পর্কে আমরা জেনেছি ধর্মীয় সন্ত্রাসবাদ,
মতাদর্শগত সন্ত্রাসবাদ, জাতিগত সন্ত্রাসবাদ শুনেছি, কিন্তু নতুন একটা সন্ত্রাসবাদ যুক্ত হয়েছে, সেটা নাম কি? সাইবার অপরাধ। সাইবার অপরাধ বর্তমানকালে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দাঁড়িয়েছে। যে কোনো সময় আমরা তো এখন স্মার্টফোন ব্যবহার করি, বা দেখছো অনেক সময় কোনো দেশকে আক্রমণ করতে গেলে আগে সাইবার আক্রমণ করে। সাইবার আক্রমণ করার মধ্য দিয়ে ওই রাষ্ট্রের পুরো ইন্টারনেট পরিষেবা ধ্বংস করে দেয়। এইভাবে অনেক বিষয় আছে সাইবার সংক্রান্ত, সেগুলো আমাদের আলোচনা রয়েছে এমসিকিউতে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে অ্যান্সার সাইবার। যখন উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা চাকুরির আশায় উন্নয়নশীল দেশগুলি থেকে উন্নত দেশে গমন করে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে শ্রম অভিবাসন। তাহলে এখানে আমরা দুটো বিষয় দেখছি বা শব্দ দেখছি, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ। উন্নয়নশীল দেশ বলতে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছিল, সেই সব দেশগুলো কিন্তু উন্নয়নশীল দেশ। যেমন আমাদের ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ। উন্নত দেশ, উন্নত দেশ বলতে তাদেরকে বোঝানো হবে যারা অনেক কাল ধরে উন্নতির শিখরে পৌঁছে গেছে, তাদের উন্নতি করার আর কোনো বিষয় নেই। এরকম আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে উন্নত দেশ, সেখানে সবকিছুই না চাইতেই পাওয়া যায়, এরকম একটা দেশ। তাহলে এরকম দেশে আমাদের দেশ থেকে তরুণ তরুণীরা চলে যাচ্ছে চাকুরির আশায়, এটাকে বলা হবে তোমার শ্রম অভিবাসন। আমাদের যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেখানে এই সমস্ত তরুণ তরুণীদের তাদের চাহিদা মতো পারিশ্রমিক দিতে পারছে না। এই না পারার জন্য তারা কি করছে? উন্নত দেশে চলে যাচ্ছে ভালো থাকার জন্য, ভালো নিরাপত্তা পাওয়ার জন্য, ভালো খাওয়া পরার জন্য। তাহলে অ্যান্সার শ্রম অভিবাসন। দেখো, যেটা আলোচনা করছিলাম সেটাই কিন্তু পরে রয়েছে। নিম্নলিখিত দেশগুলি কার অন্তর্ভুক্ত? এখানে কয়েকটা দেশের নাম দেওয়া আছে, এইখানে জিজ্ঞাসা করছে, সেই জিজ্ঞাসাটা কি সেটা আমরা অপশান থেকে জানতে পারবো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মেক্সিকো, আফ্রিকা, এই দেশগুলো কার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশানে দেখতেই হবে। অপশানে আছে উন্নত দেশ, তৃতীয় বিশ্বের দেশ, সামরিক দিক থেকে শক্তিশালী দেশ, ডি এ আছে পারমাণবিক দিক থেকে শক্তিশালী দেশ। তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মেক্সিকো, এই সমস্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, এই সমস্ত রাষ্ট্রগুলো তৃতীয় বিশ্বের দেশ, যেটা আমরা আলোচনা করলাম আগের কোশ্চেনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরা স্বাধীনতা লাভ করেছিল, এই জন্য এরা তৃতীয় বিশ্বের দেশ। লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া, এই সমস্ত মহাদেশের অনেক দেশ আছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছিল। এগুলো হচ্ছে তাহলে তৃতীয় বিশ্বের দেশ। তাহলে অপশন বি। করোনা ভাইরাস কোন বছর থেকে সক্রিয় হয়? 2019 সাল থেকে। ব্রিটেনের পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 1947 সালের শূন্যস্থান জুলাই। ব্রিটেনের পার্লামেন্ট ভারতকে স্বাধীনতা দেবে, সেই স্বাধীনতা আইন পাস হয়েছিল 1947 সালের 4 জুলাই। পরে কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। ইউএনএফসিসিসি এর অধীনস্থ সিওপি এর 15তম সম্মেলনে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক চুক্তি যা এক্স নামে পরিচিত। এই এক্স নামক চুক্তির উদ্দেশ্য হল কিয়োটো প্রোটোকলের সুপারিশগুলোকে অনুসরণ করা, সামগ্রিকভাবে পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস করা, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রা স্থিতিশীল রাখা, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা নিয়ন্ত্রণ করা। এই এক্স নামক চুক্তিটা কোনটা? মানে কোন চুক্তিতে কিয়োটো প্রোটোকলের যে সুপারিশগুলো সেগুলো অনুসরণ করা হয়েছিল, পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি কমানো হবে তার ব্যবস্থা করা হয়েছিল, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস তো তোমরা জানো, গ্রিনহাউস গ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই গ্যাসগুলির নির্গমনের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এই যে বিষয়গুলো আলোচনা হয়েছিল কোপেনহেগেন চুক্তিতে। 1940 সালের 23শে মার্চ মুসলিমদের
পৃথক রাষ্ট্রের জন্য লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? ফজলুল হক। এই ফজলুল হক শেরে বাংলা নামে কিন্তু পরিচিত। ইনি মুসলিমদের জন্য আলাদা পৃথক রাষ্ট্রের দাবি করেছিলেন। যতগুলো মুসলিম অঞ্চল ছিল তাদেরকে নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের জন্য প্রস্তাব দিয়েছিলেন এই লাহোর প্রস্তাবে। সেটা হয়েছিল কত সালে? 1940 সালের 23শে মার্চ। উদ্বাস্তু কারা? তাহলে আমাদেরকে অপশানগুলো দেখতে হবে। অপশান এ, যারা নিপীড়ন ও সহিংসতার কারণে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়। বিতে আছে যারা স্বেচ্ছায় অন্য দেশে চলে যায়। সিতে আছে যারা চাকুরি করার জন্য অন্য দেশে যায়। ডি আছে সবকটি ঠিক। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে ভালো করে উদ্বাস্তু এবং অভিবাসন বিষয়টা কিন্তু আলাদা। যদিও আমাদের এখানে অনেকবার আলোচনা করা হয়েছে, তবুও আরেকবার আলোচনা করা যাক। উদ্বাস্তু হচ্ছে যারা বলপূর্বক এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়, মানে নিজের ইচ্ছা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য হয়। কিন্তু অভিবাসন সেটাকেই বলা হবে যেখানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় নিজের ইচ্ছা অনুযায়ী। তাহলে অপশানগুলোকে দেখবে কোন অপশানটা হতে পারে। এইখানে উদ্বাস্তু কারা, তার কিন্তু অপশানটা হবে অপশান এ, যারা নিপীড়ন এবং সহিংসতার কারণে নিজের দেশ বা নিজের বাসস্থান ছেড়ে অন্য দেশে চলে যেতে পারে। সেটা হয়েছিল কখন? ভারত যখন স্বাধীন হয়। স্বাধীনতার পরে কিছু মুসলিম যারা ভারতবর্ষে বসবাস করত তারা বাংলাদেশে, যদি তখন বাংলাদেশ হয়নি, তখন পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে চলে যায়। এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে যারা সংখ্যালঘু হিন্দু ছিল তারা ভারতে চলে আসে। এইভাবে তারা যে চলে আসছে কিসের জন্য? নিপীড়নের জন্য, হিংসার জন্য। এটা কিন্তু বলপূর্বকভাবে সংগঠিত হচ্ছিল, সেই জন্য এদেরকে উদ্বাস্তু বলা হচ্ছে। তাহলে অপশান এ এর অ্যান্সার। স্বাধীনতার পর ভারতের অন্যতম প্রধান সমস্যা কি ছিল? স্বাধীনতার পর যেটা আলোচনা করলাম আগের কোশ্চেনে, স্বাধীনতার পর ভারতের অন্যতম প্রধান সমস্যা ছিল উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি করেছিল? পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। যারা ওই সমস্ত রাষ্ট্র থেকে ভারতে আসছে তাদের জন্য খাওয়া দাওয়া, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করেছিলেন তৎকালীন দিনের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি এই পুনর্বাসনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পরের কোশ্চেন রয়েছে, ভারতীয় দলব্যবস্থাকে একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা বলে অভিহিত করেছেন কে? অ্যালান বল। তাহলে তোমাদের এই বিষয়টাকে বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা। আমাদের ভারতবর্ষে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, এই জন্য ভারতকে বহুদলীয় ব্যবস্থার একটি দেশ বলা হয়। কিন্তু একদলীয় প্রাধান্য লক্ষ্য করবে, স্বাধীনতার পর থেকে প্রায় 20 বছর পর্যন্ত ভারতের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রে কংগ্রেস এককভাবে প্রাধান্য বিস্তার করেছিল। তারপর তো জোট সরকার চলে আসে ভারতে। কিন্তু বর্তমান দিনে 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত কেন্দ্রে এবং একাধিক রাজ্যে একটি মাত্র রাজনৈতিক দল অবস্থান করছে, আর সেটা তোমরা জানো, বিজেপি। এই জন্য অ্যালান বল এই উক্তিটি করেছেন একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা, মানে অনেকগুলো রাজনৈতিক দল থাকলেও শুধুমাত্র একটি দল তার প্রাধান্য বিস্তার করে রয়েছে। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখি কি রয়েছে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলো, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য দেখি প্রথম অপশন কি রয়েছে, সদস্যগণ একই মতাদর্শে বিশ্বাসী। তাহলে রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একটা মতাদর্শ থাকতে হবে এবং সবাইকে সেই মতাদর্শ মেনে চলতে হবে। অপশন বি, নির্বাচনে জয়লাভের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা। রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এইটা।
নির্বাচনে জয়লাভ করবে এবং ক্ষমতা দখল করবে, মানে সরকার গঠন করবে। সি আছে দলের নিজস্ব পতাকা ও প্রতীক রয়েছে। এটা ঠিক তো, প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা পতাকা রয়েছে এবং সেই পতাকাতে নিজস্ব দলের প্রতীক লাগানো আছে। তাহলে অপশান এ, বি, সি সবগুলোই ঠিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে অপশান ডি এর অ্যান্সার হবে। কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? অপশানগুলো দেখতে হবে। অপশান এ নির্বাচনে অংশগ্রহণ করা, সরকার পরিচালনায় অংশগ্রহণ করা। সি আছে দেশের সংবাদপত্র পরিচালনা করা। ডিতে আছে নিজেদের পক্ষে জনমত গঠন করা। এই অপশানগুলো তোমরাও দেখবে অপশান সি এর অ্যান্সার। কারণ রাজনৈতিক দলের কোনোভাবেই কাজ নয় সংবাদপত্রকে পরিচালনা করা। সংবাদপত্রকে পরিচালনা করার জন্য তার সম্পাদক বা এডিটর রয়েছে। সেই এডিটরের কাজ সংবাদপত্র পরিচালনা করা। তাহলে অপশান সি এর অ্যান্সার। আরেকটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1। আঞ্চলিক দল হতে হলে কোনো অঙ্গরাজ্যের বিধানসভা বা লোকসভার নির্বাচনে প্রাপ্ত বৈধ ভোটের 6% ভোট পেতে হবে। মানে একটা দল আঞ্চলিক দল হতে চায়, রাজ্য দল হতে চায়, তাহলে ওই রাজ্যে যে নির্বাচন হচ্ছে, মানে ওই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে বা কোনো সময় যদি লোকসভার নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে তাকে কত ভোট পেতে হবে? 6% ভোট পেতে হবে। আর সেই ভোটটা হতে হবে বৈধ ভোট। বিবৃতি 2তে আছে ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি প্রভৃতি আঞ্চলিক দলের মর্যাদা পেয়েছে। তাহলে বিবৃতি 2 ভুল। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এরা কিন্তু জাতীয় দল, কোনোভাবেই আঞ্চলিক দল নয়। তাহলে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল। কোন অপশানটাতে রয়েছে? অপশান সি। কার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল? তাহলে আমাদের আগে জানতে হবে ইউপিএ এর ফুল ফর্ম কি। এর ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, বা বাংলাতে বলা হয় সংযুক্ত প্রগতিশীল মোর্চা। এই যে জোটটা, এই জোটের মূল রাজনৈতিক দল কি? এই জোটের মূল রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস। তাহলে দেখো, প্রথম ইউপিএ সরকার গঠন করা হয়েছিল 2004 সালে। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত প্রথম ইউপিএ সরকার, এবং 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইউপিএ 2, মানে দ্বিতীয় ইউপিএ সরকার। তোমাদের মনে আছে, মনে করতে পারবে এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তারপরেই তো 2014 সালে নরেন্দ্র মোদী এনডিএ জোট থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, বা এখনো পর্যন্ত আছেন। 1971 সালে ভারত কোন দেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল? 1971 সাল। 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সাহায্য করেছিল। বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান, আর এখন যেটা বর্তমানে পাকিস্তান, সেটা কিন্তু পশ্চিম পাকিস্তান হিসাবে পরিগণিত হতো। তার পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার জন্য 1971 সালে মুক্তিযুদ্ধ আন্দোলন শুরু হয়, আর সেখানেই বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল, এবং 1972 সালে পূর্ব পাকিস্তান নাম গ্রহণ করে বাংলাদেশ নামে। সেই সময় বাংলাদেশ গঠনের জন্য মুজিবুর রহমান বিশেষভাবে ভূমিকা অবলম্বন করেছিলেন, এবং তাকে সাহায্য করেছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখনের দিনের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মালদ্বীপে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশের নাম কি? ভারত, মানে অপশন এ। 1, 2, 3 চুক্তি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কবে স্বাক্ষরিত হয়? 2007 সালে। এটা কিন্তু প্রায় কোশ্চেনে বা কোশ্চেন সেটে আছে। সামরিক প্রযুক্তির সহযোগিতা 2021 থেকে 2031
নিয়ে চুক্তিটি ভারত ও রাশিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয়? 2021 সালের ডিসেম্বর মাসে ভারত এবং রাশিয়ার মধ্যে সামরিক প্রযুক্তির সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়। পঞ্চশীল চুক্তি ভারত ও চীনের মধ্যে কোন বছর স্বাক্ষরিত হয়? 1954 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। এই চুক্তিতে 5টি নীতির কথা বলা হয়েছিল, এই জন্য এর নাম পঞ্চশীল। পোখরানে ভারতের প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ হয়, সেটা তারিখ এবং সাল সাল তো তোমরা সবাই জানো 1974 সাল, কিন্তু এখানে ডেট দেওয়া আছে, মানে একটু কঠিন হচ্ছে আস্তে আস্তে সেটগুলো। 18 মে 1974 খ্রিস্টাব্দে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল পোখরানে, যার কোড নেম কি ছিল? স্মাইলিং বুদ্ধ। ভারত স্বাক্ষর করেছে শূন্যস্থান চুক্তিতে, মানে নিম্নোক্ত যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোন চুক্তিটিতে ভারত স্বাক্ষর করেছিল? সেটা হচ্ছে পিটিবিটি চুক্তিতে ভারত স্বাক্ষর করেছিল। পিটিবিটির ফুল ফর্ম কি? পাটিয়াল টেস্ট ব্যান টিটি। এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল 1963 সালে, কিন্তু এই সিটিবিটি, এনপিটি, ন্যাটো এগুলোতে ভারত কোনোভাবেই স্বাক্ষর করেনি। ঠিক আছে, তোমাদের সামনে মডেল সেট নাম্বার 11, মানে দেখতে দেখতে 11টি সেট আলোচনা হয়ে গেল। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, যত দেখবে ততই কিন্তু বিষয়গুলো মনে থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক অবশ্যই করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, তার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।